উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস। এটা ডায়লগ হয়তো তোমরা অনেকবারই শুনছো, হোপফুলি আমি মারা যাব না। ওকে, যাই হোক, আজকে যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটা হতেছে রিপন মিয়ারের নিয়ে যেসব কাহিনী হইতেছে। অ্যাপারেন্টলি অনেকগুলো সাংবাদিক আছে যেই সাংবাদিকগুলা তার বাসার মধ্যে ঢুকে পড়ছিল এবং তার বাবা মা এবং বাসার মধ্যে অনেক নারী সদস্য থাকা সত্ত্বেও তারা পারমিশন ছাড়া তার ফ্যামিলির ঘরের মধ্যে ঢুকে তারা নিউজ রিপোর্ট বা এইসব জিনিসপত্র করতেছিল। এখন এই জায়গার মধ্যে দুই ধরনের পার্টি আছে। এক পার্টি বলতেছে যেটা প্রাইভেসির ইনভেশন হইতেছে, এটা একটা নির্লজ্জজনক একটা বিষয়। আর অপর সাইডে বলতেছে যে ফ্যামিলিকে দেখাইতে সমস্যাটা কোন জায়গায়। এখন দুই জায়গারই দুই ধরনের সমস্যা আছে, দুই জায়গার জিনিসপত্র আছে এবং আমি সবগুলাকে বুঝাই বলতেছি যে কোনটার কীরকম সমস্যা। আর বাই দ্য ওয়ে, আমার নিউজ সোর্স হইতেছে RTV নিউজ, ঠিক আছে? আমার সামনে, চোখের সামনে এটা RTV থেকে আসছিল ফেসবুকের মধ্যে। আগে আমি যাই যে কেন রিপন মিয়া, এটা একটা ক্ষতিকর জিনিস যে প্রাইভেসিকে ইনভেস্ট ধরুপ এটা প্রাইভেসিকে ইনভেট করছে, এটা সমস্যাটা কি? ওয়েল, প্রাইভেসিকে ইনভেট করছে এটা সমস্যাটা কি তুমি যদি না জেনে থাকো, তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো, নর্মালি আমি আমার ভিডিওর মধ্যে আমার বাবা মা, আমার ছোট ভাইদেরকে আমি ইজিলি হোক করে দেখাই না, বা ফ্যামিলি আমার ভিডিও বা আমার টপিকের আমার কথাবার্তা কোনো সেন্টার পয়েন্ট না, ওটা ব্লগারদের কাজ। এখন রিপন মিয়া এক সাইডে সে বলতে পারে এক ধরনের ভ্লগার বলা যাবে, আমি জানি না, কারণ সে একদম ইনিশিয়াল স্টেজ থেকে জাস্ট একটা ওপিনিয়ন টাইপের একজন মানুষ ছিল যে কোনো সময় তার ফ্যামিলিকে তার কোনো কিছুর মধ্যে নিয়ে আসে নাই। সে সবসময় বলছে যে ভালো করে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং সে তার হালকা পাতলা অভিজ্ঞতা বা ঘুরতে গেলে সেগুলোর ছবি সে দিত। আর তার আগে তোমরা যারা একদম ওজি মানুষ হয়ে থাকো, করোনার আগেকার মানুষ, তোমরা জানো যে সে ছড়া লিখতো, সে কবিতা বলতো, ঠিক আছে? আমায় দিও কল বা সামথিং ওরকম জিনিসপত্র করতো। বাট এখন দিনকাল পাল্টায় গেছে, এখন রিপন মিয়া ভালোই ম্যাচিউর করছে এবং এখন ভালো একটা স্টেজে আসছে। অ্যান্ড এই যে RTV যে নিউজগুলো করতেছে না, এই নিউজটা যদি ওই টাইমে হইতো তাহলে এতটা ভাইরাল হইতো না, কারণ এখন সে বেশ একটু সাকসেস মানুষ। বলতে বলা গেলে সে একজন স্টেবল একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে আমাদের অনলাইন স্পেসের মধ্যে। তো এটা নিয়ে এখন সে একজন বলতে গেলে বেশ ভালোই রেপুটেশন আলা একটা জায়গা। তো আমরা এক জায়গার মধ্যে তার এত ভালো ভালো শুনছি, কারণ অফকোর্স অনেক মানুষ থাকবে যারা তার নেগেটিভটা খুঁজে নিয়ে আসতে হবে, কারণ কারণ একজন খারাপ মানুষ যদি খারাপ কাজ করে মানুষ তো হাই উত্তাস করবে না। আর একটা ভালো মানুষ যদি খারাপ কাজ করে তার জিনিসপত্র একদম হাই উত্তাস একদম ভরে যাবে এবং এটা ভাইরাল টপিক হবে, একদম ভাইরাল টপিক। তো এখন আমি বলি যে এই জায়গাতে সমস্যাটা কি হইতেছে। ফার্স্ট অফ অল, তুমি সাংবাদিক হোক বা তুমি যেটাই হোক, তোমার ফ্যামিলির মধ্যে তোমার যদি কোনো প্রকারে কোনো ইস্যু না থাকে, তোমার ফ্যামিলি থেকে কেউ যদি সাংবাদিক ডাক না দেয়, এমন যে হইতে পারে যে আমার অনেক ঝামেলা হয়ে গেছে, আমার এই অনেক নির্যাতন অত্যাচার চলতেছিল, যে আমার ফ্যামিলি পুলিশদেরকে ডাকছে বা এই নিউজ পেপারদেরকে ডাকছে, ডাকে আমার রিপোর্ট নেওয়া হয়েছে, আমার ফ্যামিলির কি বলে এটাকে হেল্প চাইছে, না, এরকম কোনো আপাতত এরকম কোনো রিপোর্টেড নিউজ নাই যে তার বাবা বা তার মা, তার ভাই, তার বোন বা তার ছেলে বা তার মেয়ে, তার ওয়াইফ, কেউই তার বাসাতে সাংবাদিক কল দিয়ে বলা নাই যে আসুন আমরা বিপদের মধ্যে আছি, আমাদের একটু ইন্টারভিউ নিয়ে যান। তারা জাস্ট র্যান্ডমলি তার লোকেশন খুঁজে পাইছে, এটাকে ইংলিশে ডক্সিং বলা হয়। আমি জানি না তার অ্যাড্রেস পুরোপুরি বাইর হয়েছে কি হয় নাই, কারণ আমি নিজে ওই জিনিসটাকে সার্চ করে ওরা ভাইরাল করতে চাইতেছি না। আমি যারা আর কি এই ফেসবুকের মধ্যে তার অ্যাড্রেস নিয়ে একটু বেশি ইয়া করতেছে, আমি জাস্ট এটা একটু আরও প্রমোট করতে চাই না, যার কারণে আমি এটাকে SEO বা সার্চ করি নাই। সো আমি জানি না অ্যাকচুয়ালি বাইর হয়েছে কি হয় নাই, বা যদি হয়ে থাকে এটাকে ডক্সিং বলে, একটা এক ধরনের ক্রাইম। আর যদি না হয়ে থাকে তাও তার বাসার মধ্যে ঢুকে তার প্রাইভেসিকে ইনভেট করছে। আমাদের বাংলাদেশে তো প্রাইভেসি বলে কোনো কিছুই নাই। এই জায়গার মধ্যে আমি দরজা নক করা হইতেছে নোবেলটি, হ্যাঁ এটা নাকি বিয়াদবি দরজা নক করতে বললে। আমি তোমার থেকে বয়সে বড়, আমি কেন তোমার রুমে আসার আগে দরজা নক করবো? আমি ডাইরেক্ট ঢুকে যাবো, তুমি ন্যাংটা থাকো বা কাজ করো বা যেটাই করো না কেন আমি ঢুকবো। সো এই প্রাইভেসি বাংলাদেশের মধ্যে নাই, কারণ আমরা তো নির্লজ্জ মানুষ, প্রাইভেসি কেমনে থাকবে সেটা আলাদা বিষয়। তো এখন আমরা আসি যে প্রবলেমের মধ্যে আমরা ভুগছি। অ্যান্ড এই জায়গাটাতে ক্রিটিক্যাল থিঙ্কিং আসতে হবে, ঠিক আছে? আমাদের তো বুঝে পাই ফেসবুকের মধ্যে জিনিসটা ভাইরাল হয়েছে, অ্যান্ড অফকোর্স রিপন মিয়া ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার, তো ফেসবুকের তুমি অডিয়েন্সকে জানোই, এরা অতিরিক্ত আবেগী, অতিরিক্ত ইমোশনাল, ঠিক আছে? এর পালে তো বুক ভরা কলিজাই থাকে। সো এখন আমি বলি যে এই জায়গার মধ্যে সমস্যাটা কি হয়েছে। সো অ্যাপারেন্টলি যে RTV যে নিউজ, সেখানে লেখা আছে যে গরিব বাবা মায়ের পরিচয় দিতে চান না রিপন, অস্বীকার স্ত্রী সন্তান কেউ। অ্যান্ড আমি যেটা বলতেছিলাম, এটা জাস্ট প্রাইভেসি, সে তার কাজের মধ্যে তার ফ্যামিলিকে আনতে চায় না, কারণ সে বলতে গেলে কিছুটা ট্রল টাইপের জিনিসপত্র করে। সো তার ফ্যামিলিকে সে তার পাশে আনতে অতটা বেশি কমফোর্টেবল না। সাপোজ আমি তোমাকে বলি, আমি অ্যানিমে বা কার্টুন নিয়ে ভিডিও বানাই, ঠিক আছে? আমি যদি বলি যে আমার কাছে এই অ্যানিমের থেকে ভালো লাগে, মানুষ আমার নানাবিধ ধরনের গালি মারে।
সো আমি চাই না যে আমার ফ্যামিলির কেউ আমার এই হ্যারাসমেন্টের শিকার হোক, যার কারণে আমি নর্মালি যে কাজটা করি, আমি আমার ভিডিওর মধ্যে কোথার মধ্যে আমার ফ্যামিলি বা কাউকে এরকম করে ইনভলভ করার চেষ্টা করি না, আনলেস আমার ফ্যামিলি তারা হ্যাপি থাকে, তারা ভাবে যে আমার কোনো সমস্যা নেই, প্যারা নাই, আমি দেই। এরকম যদি না থাকে, তাছাড়া আমি ইচ্ছা করে কারো আমার ভিডিওর মধ্যে বা আমার কন্টেন্টের মধ্যে তাকে তাকে টেনে নিয়ে আসি না। হয়তো ছোটোবেলায় করতাম, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশন করি ক্লাস 5 থেকে, হয়তো ওই টাইমে করতাম, ওই সময় বুঝতাম না, অতটুকু করলে আই এম সরি। বাট এই আমার বুঝ হওয়ার পর থেকে, আমার কমন সেন্স আসার পর থেকে এসব কাজ আমি আর করি না। এখন আমরা আসি যে তার বাবা মাদেরকে সে নাকি খুব খারাপ সিচুয়েশন মধ্যে রাখছে, আর এই কথা যদি তার বাবা মা বলে থাকে তাহলে এখানে একদিক যায়, আর এই কথা যদি মানুষের জাজ করে থাকে তাহলে আরেক দিক যায়। ফার্স্ট অফ অল আমি মানুষের জাজ করার দিকে যাই, কারণ সেইটা অ্যাপারেন্টলি সবচেয়ে চান্সেস হওয়ার কম, কারণ মানুষ এতটুকুর মধ্যে এত ওটা হাই উত্তাস করবে না, আমি যতদূর মনে করি, আশা করি মানুষ এতটা বোকা না। সেটা হচ্ছে মানুষ বলতেছে, ঠিক আছে, মানুষ হয়তো বলতে পারে যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, মিলিয়ন মিলিয়ন ভিউজ, সে থাকে একটা টিনের বাসার মধ্যে, তার বাবা মাকে সে একটা টিনের বাসার মধ্যে রাখে, কিন্তু সে ঘুরতে যায় দেশ বিদেশে, বড় বড় 5 স্টার হোটেলে থাকে বা এইসব হোটেলে থাকে, এরকম একটা কথাবার্তা আসতে পারে সোশ্যাল মিডিয়ার মধ্যে, আই এম নট শিওর, আসতে পারে। সো এইখানে আমি সবার আগে জিনিসটা বলে দিই, অনেক 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 বড় লোক মানুষ আছে যাদের টাকা পয়সা আছে, বাট তারা সে লাক্সারি লাইফটাকে লিড করতে চায় না, এটা জাস্ট একটা চয়েস। তারা চায় না যে তাদের সব কিছু একদম চকচকা ছকছকা দামি ঠামি হয়ে যাক, বাসার মধ্যে একদম ফ্লোরের মধ্যে আমার চেহারা ছবি থাকবে, এরকম কাস্টমাইজেবল বাসা বা এত আলিশান বাসা সবাই প্রেফার করে না। এবং আমি নিজের লাইফের মধ্যে এমন অনেক মানুষকে দেখছি যারা লাক্সারি লাইফ অতটা বেশি পছন্দ করে না, নর্মাল থাকতে পছন্দ করে। যদি তার কাছে টাকা পয়সা আছে, তারা চায় না যে তাদের টাকা পয়সাটা জাস্ট লাক্সারির মধ্যে স্পেন্ড করে ফেলুক, তারা চায় একটু সেভিংস করে একটু আগাইতে থাকে। এটা মানুষের পার্সোনাল চয়েস, মানুষ তার টাকা দিয়ে কী পয়সা করবে না করবে এটা তাদের বিষয়। সো এখন যে জায়গার মধ্যে আসে, এটা হলো সেকেন্ডটা, ঠিক আছে, এটা হইতেই পারে। তোমার যদি মনে হয় যে সব বড় লোকরা, হ্যাঁ, গুচি ব্যাগ, একদম দামি দামি ব্র্যান্ডেড কাপড়, সব আইফোন 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 সরি সরি ভুল উচ্চারণ করছে, আইফোন নিয়ে যারা চলাফেরা করে, তোমার যদি মনে হয় এরা সবাই বড় লোক, দেন ইউ আর কমপ্লিটলি মিস্টেকেন। এবার আমরা আসি হচ্ছে আমাদের যেটা সবচেয়ে বেশি পসিবল হওয়ার চান্স, সেটা হচ্ছে বাবা মাই বলছে যে আমাদের ছেলে আমাদেরকে এরকম করে দেখাশোনা করে না। এখন এই জায়গার মধ্যে আমি কয়েকটা জিনিসপত্র বলবো, ঠিক আছে, অনেক হার্শ কথাবার্তা বলবো, অনেকের হয়তো সহ্য হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা গ্রামের মানুষ। এডিটিং করার টাইমে আমি এটা বলতেছি কারণ রেকর্ড করার টাইমে আমার জিনিসটা মনে ছিল না। এটা আমি আরেকটা ভালো এক্সাম্পল তোমাদেরকে বলি যে গ্রামের মানুষের কতটা কমন সেন্স পর্যন্ত কম থাকে, বিশেষ করে যারা কোনো নিচু শ্রেণীর মানুষ। তো আমাদেরকে আবু সাইদের কথা মনে আছে, ওই যে রংপুরের দিকে একটা ছেলে যে তার বুক পেতে দিয়েছিল আমাদের এই আন্দোলনের মধ্যে 2024 সালে। আমি কিন্তু রংপুরের মানুষ, ভাই দেবে আমার নানু বাড়ি রংপুরের মধ্যে, সো আমি এই কাহিনিগুলোকে ভালো করে ভিতর থেকে জানি। সো আবু সাইদের যে ফ্যামিলিগুলো আছে, আবু সাইদ তার ফ্যামিলির মধ্যে একটা ভালো একটা ফিগার ছিল, সেই জায়গার মধ্যে অবশ্যই ফ্যামিলির একটা ছেলে, তো অফকোর্স সেই জায়গায় তার কিছু কন্ট্রিবিউশন দিতে হয়, তার কিছু টাকা পয়সা দিতে হয়। এবং তার যদি এখন যদি টাকা পয়সা না দেয়, মানে যদি বর্তমান যে টাইমের মধ্যে সে মারা গেল, সেই টাইমের মধ্যেও যদি সে টাকা পয়সা না প্রোভাইড করতো, তার একটা ফিউচার ছিল সামনে, তার একটা ফ্যামিলি, তার বাবা মা তার উপরে ডিপেন্ডেন্ট ছিল যে আমি আমার ছেলেকে এত পড়াশোনা করাইছি, হয়তো আমাকে ফিউচারে গিয়ে আমার হয়তো ফ্যামিলিটাকে চালানোর মতন আমাকে এরকম স্টেবল পর্যায়ের মধ্যে সে আমাদের ফ্যামিলিটাকে নিয়ে যাবে। সেরকম একটা হোপ থাকে তাদের মাঝখানে। সেই হোপটা তাদের অফকোর্স চলে গেছে, তখন করা কি এখন কোনো কিছুই নেই। এত বছরের ছেলে যাদেরকে তারা এত আদর যত্ন করে বড় করে তুলছে, তারা এখন সেই সন্তানটা এখন আর বেঁচে নেই। সো এখন কি হবে? সো এখন আবু সাইদের যে ফ্যামিলি আছে, তার বাবা মা না, বা তার বড় ভাই বা তার শালা যে আছে, এরা একটা ইস্যু তুলে নিয়ে আসছে। শালা বা বড় ভাই কী ছিল না ছিল আমি ভুলে গেছি, বা তার ফ্যামিলির একজন কানেক্টেড মেম্বার, ঠিক আছে, সেই জায়গার মধ্যে সে দাবি করতেছে যে আমাদের যে একজন এরকম করে ফ্যামিলি একটা ছেলে মারা গেল, আমাদেরকে কোনো প্রকারের সহজ সহযোগিতা করা হয় নাই, আমাদের কোনো আর্থিক কোনো কিছু দেওয়া হয়নি, আমরা কিভাবে চলবো? এখন এই বিষয়টা যে লাউ সে কদুই হয়ে গেল। কারণ আমাদের আন্দোলনই ছিল যে এই যে আমাদের মুক্তিযোদ্ধার যেসব নাতিপুতিরা আছে, এরা যাতে ফ্রিতে টাকা পয়সা না পায়, কারণ এরা তখন টাকা পয়সা ডিজার্ভ করতেছে না, কারণ দাদা বা দাদার আগের যে মানুষরা যুদ্ধ করছে, এরা তো আর যুদ্ধ করে না, এখন কিসের প্রিভিলেজ? এটাই তো আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল, তাই না? সো এই জায়গার মধ্যে যে প্রবলেমটা হয়েছে, তার ফ্যামিলি এখন টাকা দাবি করতেছে, যেটা কিনা যেইটার কারণে সে তার ছেলে যেটা কারণে যুদ্ধ করলো, সেইটার কারণেই তারা এখন সেটাই আবার দাবি করতেছে। তো বুঝতে পারতেছে তাদের কমন সেন্স কতটা নিচে। হ্যাঁ, একদিকে তারা ভ্যালিড যে তাদের একটা ফ্যামিলির একটা আর্নিং পটেনশিয়াল চলে গেছে, বাট তাদের বুঝতে হবে তার ছেলে তো এই রিস্কটা জেনেই আন্দোলনের মধ্যে গেছিলো। হ্যাঁ, গুলি খাবে এটা শিওর ছিল না, এটা আসলে বলা যায় নাই, বাট একটা রিস্ক তো অফকোর্স ছিল সে জায়গার মধ্যে। তো
তো আমি এরে বলতে চাইতেছিলাম যে গ্রামের মানুষদের মেন্টালিটি ভাই খুবই টাফ বুঝায়, এরা খুবই 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 কম চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে। সো ভিডিওটা কন্টিনিউ করে আমি নিজেকে অনেকক্ষণ আটকায় রাখছি। ঠিক আছে, এখন তো আমরা যারা গ্রামের মানুষ বলার কারণে একটু শরীরের মধ্যে একটু কাতা নিয়ে উঠছিলাম, তো কয়েকটা জিনিসপত্র বলতে চাই। গ্রামের মানুষের মেন্টালিটি যে কীরকম হয়, তো আমরা যারা গ্রামের মানুষের সাথে একদম ভালোভাবে মিশো নাই বা ভালোভাবে ঢুকো নাই, তো আমরা জীবনে এটাকে বুঝতে পারবো না। সো সাপোজ আমি একটা জাস্ট একটা তোমাদেরকে সিনারিও দিয়ে বুঝাই বলে, একটা উদাহরণ দিয়ে বুঝাই বলে এটা মানে সবচেয়ে ভালো কেস হবে। সাপোজ আমার ইনকাম, সাপোজ আমি গ্রামের এক জায়গা থেকে আসছি, ঠিক আছে, আমি খুবই গ্রামের একদম একটা নর্মাল বা খুবই একদম নিচু শ্রেণী একজন জায়গা থেকে আসছি, অ্যান্ড সামহাও আমার বিপুল পরিমাণে টাকা পয়সা হয়েছে। অ্যান্ড এর আগে আমি হয়তো কাঠমিস্ত্রির কাজ করতাম, দোকান হালকা পাতলা কাজ টাজ করতাম, এলাকার একটু টুকিটাকি কাজ টাজ থাকলে সেগুলো আমি করতাম, এবং এর কারণে আমার মাসে দিন শেষে হয়তো 10,000 টাকা একটু হইলো কষ্ট করে হইলো আমার আয়সা পড়তো। ঠিক আছে, মানুষের মজুরি খাটতাম, এটা বানাইতাম সেটা বানাইতাম, দোকানে কর্মচারী হিসেবে থাকতাম, এইসব কাজ করে হয়তো আমার মাসে 10,000 টাকার মতো ইনকাম হইতো। সাপোজ এত টাকা হয় না নর্মালি, বাট সাপোজ 10,000 টাকা আমার ইনকাম হইলো। So, আমার যখন 10,000 টাকা ইনকাম হইলো, আমার একটা দায়িত্ব, একটা ছেলে হিসাবে আমার একটা দায়িত্ব, বা ইদানিং মেয়েরাও দায়িত্বটা নেয়, উইচ ইজ এ গুড থিং। একটা দায়িত্ব যে আমার ফ্যামিলিকে আমি একটু দেখভাল করবো, কারণ আমার বাবা মা, আমি যদি এত দূর আসতে পারি, অফকোর্স এখানে কিছু না কিছু হাত হইলেও 20% হাত হইলেও আমার বাবা মার আছে। এখন সবারই বাবা মা একদম ভালো থাকে না, এটা একটা খুব ভুল একটা ধারণা যে সবারই হয়তো বাবা মা অনেক 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 কাইন্ড বা অনেক সাপোর্টিভ হবে, এমন হয় না। আমি খুবই লাকি, আমি খুবই ভাগ্যবান, আল্লাহ তালা আমাকে খুব ভালো দুজন প্যারেন্টস দিছে, আমার কোনো সমস্যা নেই। আমি যাই করি না কেন আমার বাবা মা আমাকে কম বেশি সব জায়গার মধ্যে সাপোর্ট দিছে, আমার কোনো ঝামেলা করে না। অফকোর্স আমি কোনো ভুল টুল কাজ আজ পর্যন্ত কোনো কিছু করি নাই, একদম ক্রিমিনাল টাইপের শিট সেন্স হওয়ার পর থেকে করি নাই। সেন্স হওয়ার আগে কি করছি আমার মনে নাই, তো সেন্স হওয়ার পর থেকে করি নাই, লাকি। বাট সবাই এই লাকি হয় না, এবং এটা আমার নিজ চোখে আমি 1-2টার মতন ফ্যামিলি এরকম দেখছি। সো এরকম স্ট্রাগল হয়। এখন গ্রামের দিকে জিনিসটা একটু বেশি হয়, তোমরা হয়তো বিশ্বাস করবে না। এখন আচ্ছা, আমি আগে উদাহরণটাতে আসতেছিলাম, উদাহরণটাকে শেষ করি। সাপোজ আমার ইনকাম হচ্ছে 10,000 টাকা, এবং এই 10,000 টাকার মধ্যে আমি যদি আমার 4,000 টাকা আমার ফ্যামিলিকে দিই, তারা কিন্তু একটা গ্রামে 4,000 টাকায় আরামসে থাকতে পারবে, আনলেস সে ইলিশ মাছ না কেনে। ঠিক আছে, ইলিশ মাছের দাম জাস্ট অ্যাবসার্ড, অনেক খুদাই দাম বেশি থাকে। সো ইলিশ মাছ বাদ দিলাম, সাপোজ তারা একটু নর্মালি ভালো ঠালো খাবার টাবার খেয়ে একটু বাজার টাজার করে হালকা পাতলা নতুন জামা কাপড় পরে তাদের হয়তো 4,000 টাকা মতন খরচ হয়। এবং একটা গ্রামের দিকে যে জায়গার মধ্যে আমার কোনো বাসা ভাড়া কোনো চিন্তা নাই, এসবের কোনো চিন্তা নাই, সেই জায়গায় যেই জায়গার মধ্যে আমি বলবো যে কারেন্টের বিল এবং হইতেছে হয়তো ইন্টারনেটের বিল এখন অ্যাড হয় 500 টাকা, আমি কারেন্টের বিলের সাথে সেটা অ্যাড করে দিলাম। আর হচ্ছে থাকা খাওয়া খরচ মিলে আমি যদি বলি খুব ভালোভাবে থাকতে চাও, তোমার 7 থেকে 8 হাজার টাকা মধ্যে তুমি থাকতে পারবে। আমি বলতেছি একদম দেশে পারে, ঠিক আছে, যদি তোমার বাসা ভাড়া না থাকে, দ্যাট ইস একদম গ্রামের দিকে থাকলে, এরকম যদি সিচুয়েশন হয়। এখন সাপোজ আমার 10,000 থেকে আমি একটু ভালো একটা চাকরি পাইলাম, বা আমার ভালো একটা সিচুয়েশন হইলো, অ্যান্ড আমার না, আচ্ছা চাকরি হওয়া আলাদা বিষয়, চাকরি হওয়া ফিক্স থাকে, আমি কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলতেছি, এবং ফেসবুকে কিন্তু খুবই কম পেমেন্ট দেয়। ঠিক আছে, তোমরা যারা জানো না, আগে ফেসবুকে প্রচুর টাকা দিত, বাট এখন বিশেষ করে 2025 সালের মধ্যে একটা বিরাট বড় একটা ধাক্কা ফেস করছে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, কারণ এত কন্টেন্ট ক্রিয়েটাররা চিপা চুপাথায় বাড়িতে ছিল যে ফেসবুক তাদের ইনকাম সোর্স অনেকটাই কমাই দিছে। সো ফেসবুক থেকে আর্নিং তুলনামূলক খুবই কম হয়। আমার যদি সুযোগ সুবিধা হয়ে থাকে আমি আপনাকে একটা ভিউয়ার গ্রাফ দেখাতে পারি। ঠিক আছে, আমার ফেসবুক পেজ নাই, আমার একটা কলিগ বলতে পারো বা আমার একটা ফ্রেন্ড যার ফেসবুক পেজ আছে, এবং তোমরা দেখতে পাচ্ছেন তার আর্নিং কতটুকু হয়েছে, কতটুকু ভিউসে। সো এখন সাপোজ তার ইনকাম ফেসবুকের এরকম আনস্টেবল ইনকাম থেকে তার হয়ে গেছে কত, সাপোজ 10,000 ছিল, এখন মনে করেন হয়ে গেছে 80,000 টাকার মতন। এখন 80,000 টাকার মতন হয়ে এখন আমি এখানে বলি, এখানে বাবা মাদের একটা তাদের গ্রামে যে মেন্টালিটি থাকে, তাদের এই যে টাকার যে না দেওয়া পাওয়া যে জিনিসটা আছে না, এইটা একটা স্টেবল পর্যায়ে থাকে না। সাপোজ তাদের 10,000 টাকা দিয়ে বা 8,000 টাকা দিয়ে তারা একদম বিন্দাস লাইফ লিড করতে পারতো, বাট এখন ছেলে যেহেতু 80,000 টাকা কামাইতেছে বা 1 লাখ টাকা কামাইতেছে, তাদের এক্সপেকটেশনটা বেড়ে যায় যে আমার ছেলে হয়তো আমাকে এখন মাসে, আগে 10,000 টাকার মধ্যে আমাকে 4,000 টাকা দিছে, এখন হয়তো আমার 1 লাখ টাকার মধ্যে তো 40,000 টাকা আমাকে দিয়ে দিবে। এখন এই জায়গায় আমাদের একটা জিনিস তো আমার দেখতে হবে, তাদের কি 40,000 টাকা নেসেসারি কি নেসেসারি না। আমি জানি এটা শুনতে খুবই হাস মনেতেছে, বাট আমার কথা শোনো, কারণ আমি ফেসবুকের কথা বলতেছি। ঠিক আছে, খুব আনস্টেবল একটা ইনকাম সোর্স, ফেসবুক পেজ যদি একবার হ্যাক হয়ে যায়, যদি একবার চলে যায়, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। সবচেয়ে বড় যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ফ্যামিলি সেভিংস। আগে সেভিংস করতে হবে, টাকা পয়সা সেভ করতে হবে, কারণ তোমার হয়তো এখনই শুরুর দিকে তো আমাদের 10,000 টাকা আসতেছে, তুমি আমাদের খুব খুশি, ইয়ে কোনো সমস্যা নাই, বাট যখন চ্যানেলটা চলে যাবে 10,000 টাকার ইনকাম সোর্স পুশ হয়ে যাবে। সো আগের থেকে একটু সেফ টেফ করে চলতে হয়। এটা একটা কন্টেন্ট ক্রিয়েশনে যারা করে, যারা এখান থেকে তাদের ইনকাম সোর্স মেইনলি, তারা এই বিষয়টা হোপফুলি বুঝতেছে। সো এটা একটা আনস্টেবল একটা ইনকাম সোর্স।
অ্যান্ড রিপন এই জায়গার মধ্যে আমি জানি না কতটুকু টাকা কামায় সে, কারণ তার ভিউজ ভালোই আসে এবং স্পন্সরশিপসে ডিলস কীরকম আসে আল্লাহ জানে। কারণ ভিউসে এক বিষয়, ভিউসে তো ফিক্স থাকতে পারে, ভিউসের মধ্যে ইনকাম ফিক্স থাকতে পারে, বাট স্পন্সরশিপে কে কেমন দিতে পারে বলা যায় না। তাই জন্য বলতেছিলাম, হয়তো তার বাবা মা হয়তো বলছে যে আমাদের পোলা 1 লাখ টাকা কামায় বাট দেয় আমাদের মাত্র 8,000 টাকা এখন দেয়, এটা তো ঠিক না, আমাকে তো আরো বেশি থাকা উচিত। তো মনে হচ্ছে আমি এটা ভোগাস কথাবার্তা বলতেছি। নোপ, আমি এই এক্স্যাক্ট সিচুয়েশন আমি বলতেছি না কোন জায়গায় দেখছি, আমি জানি আমার ফ্যামিলির অনেক মেম্বার আমার ভিডিও দেখে, আমি একদম ডিসক্লোজ করতেছি না যেটা আমার দাদু বাড়িতে হয়েছে নাকি বা নানু বাড়িতে হয়েছে, বাট এটা আমার খুব কাছের এক জায়গার মধ্যে হয়েছে, যেটা কিনা আমার চাক্ষুষ আমি দেখছি। এবং আমি যদি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবাই কোটিপতি এমন না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে সবাই ফকির তাও না, ঠিক আছে, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, এবং মিডল ক্লাস ফ্যামিলির দিকে এই সমস্যাটা বেশি দেখা যায়। সো বলতেছি না যে আমার ফ্যামিলির ইস্যু এটা, বাট এটা আমি নিজে গ্রামের মধ্যে দেখছি এবং আমার চাক্ষুষ দেখা এটা, ঠিক আছে, আমার চাক্ষুষ দেখা এরকম চাহিদা থাকেই এবং এখানে থাকে, ঠিক আছে। আমি অনেক 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 দেখছি যে আমার পোলা বিদেশে থাকে, লাখ লাখ টাকা কামায়, বউরে 50,000 টাকা দেয়, কিন্তু আমি তো গ্রামে থাকি, আমার তো পোলা ভুলা গেছে গা, আমার আমার মাসে হয়তো খরচ হয় 4,000 টাকা, কিন্তু পোলা আমার পাড়ে 8,000 টাকা, বউরে পাড়ে 40,000 টাকা, এটা কেমনে কি, এটা তো আমি দেখতে পারি না, আমার পোলা ভুলা গেছে গা, বউ পাগল, আমার বউ পাগল, পোলা আমার কথা শুনে না। এক্সাক্ট ডায়লগ হয়তো আমি এক এক বলতে পারতেছি না, বাট কিছুটা এরকম জিনিসপত্রই ছিল। তোমার যদি মনে হয় বাড়ায় বাড়ায় বলতেছি, একটু গ্রামের দিকে ঢুকে দেখে আইসো যাদের ছেলে মেয়ে বিদেশে বা শহরে এসে কাজ টাজ করে, তাহলে বুঝবা কি আমি কিসের কথা বলতেছি, ঠিক আছে। এবং এই প্রশ্নটা আমার আমার এটা আমার খুব খুব একটা ক্রিটিক্যাল একটা প্রশ্ন, ঠিক আছে। আমার যদি এই ভিডিওটা কেউ বাবা বা কেউ যদি মা বা কিছু দাদা বা কিছু দাদি বা এরকম টাইপের কিছু দেখে থাকেন না, আমাকে এই প্রশ্নটা দিন। আমি খুবই এটা খুবই আমার খুবই একটা এটা আর কি, কি বলবো, খুবই পার্সোনাল একটা কোয়েশ্চেন। সেটা হইতেছে, আমি তো পোলা মানুষ, ঠিক আছে, আমি আমি বড় ছেলে, তো আমার এই জায়গার মধ্যে রিপন মিয়ার মতনই অবস্থা হবে। তো সাপোজ আমি রিপন মিয়া তারা কমপ্লিটলি ডিফারেন্ট বাই দ্য ওয়ে, তোমরা যারা রিপন মিয়ার কেস দেখতেছিলে, আমার রিপন মিয়ার কেস এখানে শেষ, এখানে জাস্ট আমার নিজের একটা পার্সোনাল একটা কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেনটা হইতেছে, সাপোজ আমি 1 লাখ কামাই, ঠিক আছে, সাপোজ আমি এত টাকা কামাই করতেছি না রাইট নাও, বাট সাপোজ আমি 1 লাখ টাকা কামাই করি, ঠিক আছে, আর আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার একটা ফ্যামিলিও আছে। তো অ্যাজ আ বড় ছেলে, অফকোর্স, আচ্ছা না, রিপন মিয়ার ভিডিওটা এখনো শেষ করা যাবে না, রিপন মিয়ার টপিকটা একটু ধরি, তারপর আমি এই টপিকের মধ্যে আবার আসতেছি, ঠিক আছে। এখন এই সিচুয়েশনটা না কমপ্লিটলি আলাদা হইতো, কারণ গ্রামের দিকে এটা কার জমিনে আমি আসি, দাদা দাদি বা তার দাদা দাদি কি না কি হয়েছে, কেমনি কি জমিন না হয়েছে এসব আমি জানি না, কারণ গ্রামের দিকে ম্যাক্সিমাম সবার নিজস্ব জায়গার মধ্যেই থাকে। সো খরচ খুবই কম থাকে গ্রামের দিকে, এবং এরকম সম্পত্তি নিয়ে তো মারামারি হয়, এটা একটা মিম, বাট তোমরা জানো এটা অ্যাকচুয়ালি মারামারি হয়। সো এটা হচ্ছে এক বিষয়। এখন আমার ক্ষেত্রে কি হবে, আমার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। আমার বাবা মা আমাকে ঢাকার মধ্যে নিয়ে আসছে আমার বেটারমেন্টের জন্য, আমার পড়াশোনার জন্য, আমার যাবতীয় সব বাকি যে ফ্যাসিলিটিস আছে সেইগুলোর জন্য, আমার এনভায়রনমেন্টের জন্য, আমার হেলথের জন্য বা এইসবের জন্য ঢাকায় আসা হয়েছে। এই জায়গার মধ্যে আমার ফ্যামিলির কোনো ওয়েলথ নাই, আমার ফ্যামিলির মধ্যে ঢাকা শহরের মধ্যে কারো রকম কোটিপতি সম্পত্তি জমি জমা এরকম কোনো কিছুই নাই, আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি, আমি আগেও বলছিলাম। ঢাকার মধ্যে আমরা আসছি মেইনলি পড়াশোনার জন্য, এছাড়া কোনো কিছুই না। সো আমার বাবা মা দেখো এত কষ্ট করে ঢাকার মধ্যে আসে তারা এই জায়গার মধ্যে আমাদেরকে এরকম ফ্যাসিলিটিস দিতেছে। আমার বাবা মা চাইলে ইজিলি, যদি আমার দেশে বাড়ি টাঙ্গাইল, যদি টাঙ্গাইলের মধ্যে এনাফ ঢাকার মতন ফ্যাসিলিটিস থাকতো, হয়তো তারা টাঙ্গাইলের মধ্যেই আমাদের নিজস্ব বাসা বাড়ি যেটা আছে টাঙ্গাইলের মধ্যে, আমার দাদু বাড়ি যেটা আছে সেই জায়গায় হয়তো একটু ভালো টাকা পয়সা খরচ করলে হয়তো সেই জায়গার মধ্যে বেশ ভালো পরিমাণে একটা বাসা বানায় থাকা যাবে। কারণ অফকোর্স এই ঢাকার মধ্যে একটা বাসা আমার যতটুকু খরচ হবে, সেই সেম পরিমাণে খরচ যদি আমি আমার গ্রামের দিকে কাটাই, তাহলে বুঝতেই পারতেছি আমি কীরকম হাইফাই একটা বাসা করতে পারবো এই জায়গার মধ্যে, রাইট। এরকম আমার এলাকার মধ্যে এক দুজন এরকম বাসা করছেও। সো আমি এটাই বলতেছিলাম, এটা ডিপেন্ড করে। সো এত কিছু স্যাক্রিফাইস করে আমার বাবা মা এই জায়গার মধ্যে আসছে, অ্যান্ড আই এম এভার গ্রেটফুল ফর দেম। অফকোর্স আমি অনেক গ্রেটফুল, অনেক কৃতজ্ঞ তাদের এইরকম ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। এবং আমি যে এখানে আরামে বসে বসে আমি রাত 3টার দিকে যে আমি ভিডিও শ্যুট করতে পারতেছি, এটাও আমার জন্য লাক্সারি, এটা সবার কাছে লাক্সারিটা নাই, অ্যান্ড আই এম ভেরি মাচ লাকি ফর ইট। সো এই ফ্যাসিলিটিসগুলো আমি পাইনি, সো অফকোর্স আমার একটা কৃতজ্ঞতা বোধ থাকবে যে আমার বাবা মাকে একটা সাপোর্ট করার বিষয় থাকবে। এই যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, তাই না, এই যে আমি যে এই সব কাজগুলো করতেছি, এই যে আমার যে ফোন, যে মোবাইল ফোন দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, এই মোবাইল ফোনটা আমার আম্মু কিনে দিছিল করোনা না সরি, স্টুডেন্ট আন্দোলনের মধ্যে আমার এই ফোনটা, আমার পুরাতন ফোন যেটা আমার আম্মু ইউজ করতে, এই ফোনটা এটা আমি নিছিলাম আম্মুর কাছ থেকে, কারণ আম্মু নতুন ফোন নিছে, তো আমি এই ফোনটা ইউজ করতাম এবং এটা এখনও ঠিক আছে, বাট এই ফোনের অবস্থা খুবই বাজে,
অনেক বাজে অবস্থা। সো আমি আম্মুকে বলছিলাম যে আম্মু আমার একটা ফোন লাগবে, এই ফোনটা আসলে চলতেছে না, এটা খুবই ল্যাগ দেয়। এটা 4 GB র্যাম, 2017 সালে কিনা হয়েছিল, 2024 সালে এসে এই ফোনটা আসলে আর চলতেছে না। 7 বছর এই ফোনের ম্যাথ না, এর হায়াত শেষ, আমার একটা ভালো ফোন লাগবে। আম্মু বলছে কত হাজার টাকা লাগবে, আমি বলছি 20,000 টাকার মধ্যে আমার মোর দেন এনাফ একটা ফোন এসে যাবে। এবং আম্মু আমাকে উইদিন 1 সপ্তাহের মধ্যে ফোন দিয়ে দিছে, কারণ আম্মু বুঝছে যে আমার একটা ফোন দরকার ছিল এবং আমাকে দিয়ে দিছে এই লাক্সারিটা, ঠিক আছে। এই ফোন না থাকলে আমি এই ভিডিওটা করতে পারতাম না। সো আমার যদি এই ইউটিউব থেকে যদি ইনকাম করি আমি, আমার কিন্তু বাইরে আমি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করি না, আমার এই চ্যানেলটাতে আমার কোনো ইনকাম হয় না, 0 টাকা ইনকাম হয়। তো আমি যদি এই চ্যানেলটার থেকে আমি যদি টাকা ইনকাম করি, এখানে অফকোর্স আমার আম্মু আর বাবা আমার অফকোর্স কিছু টাকা পয়সা দিতে হবে। এখন আমি যাই হইতেছে রিপন মিয়ার দিকে। রিপন মিয়ার তোমরা যারা অরিজিনাল যে বন্ধু তুমি কেমন আছো আমায় দিও কল বা সামথিং এই টাইমের কার তুমি যদি অডিয়েন্স হয়ে থাকো, তুমি জানো রিপন মিয়া সেই ছোটোখাটো কাজই করতো। সে কাঠমিস্ত্রির কাজ করতো, সে অমুক দোকানে কর্মচারী ছিল, তমুক দোকানে কর্মচারী ছিল, খেতে খামারিতে কাজ করতো। এবং একটা ছেলে যখন খেতে খামারি এরকম জায়গায় কাজ করে তখন তার বুঝতে হবে, এবং সে নিজেও বলে যে আমার তো শিক্ষিত মানুষ না, তার পড়াশোনা করার সেরকম সুযোগ সুবিধা ছিল না। সো তার এই যে বিষয়টা, তো তুমি দেখতে পাচ্ছ একটা সেলফ সাফিসিয়েন্ট মানুষ। আমি যদি এনাফ বুদ্ধি, আমি যদি এনাফ কি বলে যদি একটু অ্যানালাইসিস করে দেখি, তাহলে এটা গেস করার জন্য তো আমার 10,000 আইকোর কোনো প্রয়োজন নাই। যে রিপন মিয়া সে যে ফোনটা দিয়ে আমাদের সেই 2017 বা 17 না 16 বা 15 সালের দিকে ভিডিওগুলো দিত, সেগুলো তার নিজের কষ্টে কামানো টাকা পয়সার ফোন দিয়ে সে ভিডিও করছে। এখানে তার বাবা আমার কতটুকু অবদান আছে, হয়তো দুপুরবেলায় খাবার টাবার দিছিল, হয়তো কাজ টাজ করে দেওয়া ওদের সাহায্য করছে, হয়তো কাজ টাজ শিখাইছে, হয়তো প্রাথমিক যে শিক্ষাটা সে শিক্ষাটা হয়তো দিছে। অ্যান্ড আমার মনে হয় এখানে গিভ অ্যান্ড টেক এখানে একটা অবশ্য বিষয় আছে না, এখানে যে রিপন মেয়ে একদম দুধে দেওয়া তুলসী পাতা আমি এটাও বলতেছি না। অফকোর্স সে চাইলে তার বাবা মাকে রাজার হালে রানীর হালে রাখতে পারবে। এই আমি একটু আগে বললাম, ঠিক আছে, আমার আম্মু আমাকে অফকোর্স বাবা মা আমাকে অনেক সাপোর্ট করছে, আমাকে সব কিছু যা চাইছি সাধ্যের মধ্যে তারা দিছে, এবং আমি অফকোর্স আমি সাধ্যের বাইরে কোনো কিছু চাই না। আমি ওরকম আহ, অমানবিক কোনো কিছু না, ঠিক আছে। আমি ফোন কেনার জন্য হাত টাত কাটি কাটি নাই আজ পর্যন্ত, খাবার এখন অনশন করি নাই। আম্মু জিজ্ঞেস করছে বাবা তোমার ফোন লাগবে, তো আমার কি কষ্ট হইতেছে, কারণ আম্মুর বাসা বাইরে থাকে, ঠিক আছে, আমার আম্মু চাকরি করে। সো একটা ফোন দরকার কথাবার্তা বলার জন্য, হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলা, ভিডিও কল দেওয়ার জন্য একটা ফোন দরকার আমার। সো এই ফোন যদি ল্যাগ দেয় আম্মু আমাকে অফকোর্স জিজ্ঞেস করবে যে রাফি তোমার ফোনে কোনো সমস্যা হয়েছে নাকি। সেই ক্ষেত্রে আমি বলছি, এবং আমি যে খুব এক্সপেন্সিভ কোনো ফোন চাইছি তা না, 20,000 টাকার মধ্যে আমি একটা ফোন চাইছিলাম, কারণ এটা মোটামুটি একটা স্পেক্স আমি পাইতেছিলাম এই ফোনটার মধ্যে। ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, সব কিছুই ভালো আছে, ক্যামেরাও মোটামুটি চলে যায়। সো ইট ইজ আ গুড ডিল। অনেকে এই জায়গার মধ্যে হয়তো আইফোন টাইফোন চাইতো, আম্মু আমাকে বলছিল আর দামি ফোন নিবা কি নিবা না, আমি ফোন অত ভক্ত না, so আমি চাইও নাই। আমার একটা পিসি আমি ভালো লাগে, সো আমার একটা পিসি আছে, এখন ভালো পিসি আছে, সো আই এম এভার গ্রেটফুল ফর দ্যাট। এখন আমি আসলাম প্রশ্নের মধ্যে। সাপোজ আমি ইনকাম করতেছি 1 লাখ টাকা, ঠিক আছে, আমার একটা ওয়াইফ আছে, আমার বাবা মা আছে। এখন বড় ছেলে হিসাবে আমার বাবা মায়ের এখন আমার যত্ন নিতে হবে অফকোর্স, কারণ আমাকে ছোটবেলা থেকে যত্ন নিয়ে আসছে। তো এখন আমার দায়িত্ব, আমার কর্তব্য যে এটা আমার আমি আমার বাবা মা একটা খেয়াল করবো, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমি 1-2টা ফ্যামিলি এরকম অবস্থা দেখছি, আমি কিন্তু না না দেখে কিন্তু এই কথাটা বলতেছি না, আমি দেখেই কথাটা বলতেছি। আমি যদি 1 লাখ টাকার মধ্যে, এখন অফকোর্স এখানে বউ ডিপেন্ড করে, এখানে আমার মা ও আম্মুও ডিপেন্ড করে, ঠিক আছে, দুজনের মেন্টালিটির উপর ডিপেন্ড করে, বাট আমি অ্যাজ আ ছেলে আমি আমার কথাবার্তা বলতেছি সামহাও। বউ কেমন হবে জানি তো না, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হবে আমি একদম 100% শিওর। সো আমার আগের থেকে একটু রেডি হয়ে থাকতে হবে, ঠিক আছে, এমন সিচুয়েশনের জন্য। এরকম সিচুয়েশন আমি দেখছি যে আমার ইনকাম সাপোজ 1 লাখ টাকা, এখান থেকে আমি বাজেট করতেছি যে আমি 4,500 টাকা আমার নিজের ফ্যামিলির জন্য দিব, আমার বউ বাচ্চার জন্য দিব, এবং 40,000 টাকা দিব আমার বাবা মার জন্য, তাদের থাকা খাওয়া খরচের জন্য দিব। এখন এই সিচুয়েশনের মধ্যে এখন আমার আম্মুর তো আমার যখন বিয়ে হয়ে যাবে অফকোর্স আমার আম্মুর বয়স হবে তখন, আমার ওয়াইফের থেকে অফকোর্স বয়সে বেশি থাকবে। অফকোর্স হোয়াট, আমরা ফ্যান্টাসিতে নাই, ঠিক আছে, অফকোর্স আমার আম্মুর বয়স আমার ওয়াইফের থেকে বেশি থাকবে। ফাক দ্যাট ইজ মেসড আপ, আমি কি মাথা মধ্যে আনতেছি, ওকে যাই হোক, আমরা ওই জায়গার মধ্যে না যাই। তো সাপোজ আমি একটা ওয়াশিং মেশিন কিনবো। এখন ওয়াশিং মেশিনটা আমি চাইতেছি আমার আম্মু কাপড় ধয়, আমি চাইতেছি আম্মু একটু সুবিধার জন্য একটা ওয়াশিং মেশিন কিনে দিই। এখন এই জায়গায় যদি আমার আবদার আনে, একটা ওয়াশিং মেশিনের দাম কিন্তু 20 থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে হয়, এবং এটা একটা এক্সট্রা একটা এক্সপেন্স। এটা এমন না যে প্রতি মাসে আমার এই খরচ হয়, এটা আমার মাথায় রাখতে হবে। সো আমার 1 লাখ টাকা ইনকাম, বা সাপোজ একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি যেরকম ইনকাম করে সেরকম ইনকাম 70-60 হাজার টাকা ইনকাম বা 1 লাখ টাকা ইনকাম, এটার মধ্যে আমি একটা ওয়াশিং মেশিন কিনে দিব। তো আমি আমার আম্মুর জন্য একটা ওয়াশিং মেশিন কিনে দিলাম। এখন আমার বউ আমারে বলতেছে যে তুমি আমাকে ওয়াশিং মেশিন কেন কিনে দিলা না।
তুমি কি আমার পছন্দ করো না? আমার কোমল কোমল হাত, আমার এগুলা যদি কাপড় ধুয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কি করব? শিট, আমি মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক, আমি ডিসক্লোজ করি না আমি কার কথা বলতেছি, সো কোনো সমস্যা নাই। তো এটা গেলো একটা ইস্যু। সো এই ক্ষেত্রের মধ্যে আমি এজ আ ছেলে আমার কি করা উচিত? আমার কি আগে আম্মুকে না কিনে দেবো, বউকে কিনে দিব? বাট আমার তো ইন্টেনশনে ছিল, সেটা ছিল না, কারণ আমি চাইতেছি আমার আম্মুর বয়স হয়ে গেছে, আমার আম্মু সে পারতেছে না কাপড় ধুইতে, কোমরে ব্যথা হয়, সে আমি আম্মুকে ওয়াশিং মেশিন কিনে দিচ্ছি। কিন্তু আম্মুকে যদি আমি আগে ওয়াশিং মেশিন কিনে দিই তখন আমার বউ আমারে ধরে। আর যদি আমি বউর আগে কিনে দিই তখন আমার আম্মু আমারে বলবে যে বাজান, আমার তো বয়স হয়ে গেছিলো, আমার কিনে দিলেই তো পারতা, তাই না? তারপর বলে দিতা। এই জায়গার থেকে ভাই আমার মাথার মধ্যে আমি 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 এখন আমার আম্মুর সিচুয়েশন বুঝি, ঠিক আছে? আমার মনে আছে ছোটবেলায় আমি যদি কোনো খেলনা গাড়ি কিনতাম, আমার ছোট ভাইকেও সেম টু সেম খেলনা গাড়ি কিনে দিত। এবং এটা আমি রিজন বুঝছি কেন, কারণ যদি বড় হয় আমার ছোট ভাই না বলতে পারে যে তুমি তুমি আমার বড় ভাইরে কিনে দিয়েছিলে, আবার ছোট ভাইরা আমার কিনে দাও নাই। এখন আমি এটা বুঝতে পারছি, আমি সিচুয়েশনটা এখন একদম হারারে পাইছি। এইখানে আমি আমার তো একটাই সলিউশন পাই, যে দুই পক্ষকে খুশি রাখতে হয়, আমার দুইজনকেই সেম জিনিস কিনে দিতে হবে। কিন্তু এইখানেও সমস্যা, এই জায়গার মধ্যে সমস্যা, ঠিক আছে? এবং এই জায়গার মধ্যে আমি বলি, সাপোজ আমার বাসা, ঠিক আছে, আমার বাসা, আমি ঢাকায় থাকি, এবং সাপোজ আমার বাবা মা যে আছে তাদেরকে আমি গ্রামের দিকে পাঠিয়ে দিছি, তারা গ্রাম হয়তো প্রেফার করে, আমি গ্রামের দিকে পাঠিয়ে দিছি, ফাইন, গুড। এখন আমার বাসা, আমি ঢাকায় থাকতেছি, ঢাকার মধ্যে সবার বাসার মধ্যে 50 থেকে 60 ইঞ্চের টিভি একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য নর্মাল হয়ে গেছে। আর ডিপেন্ড করে তুমি স্মার্ট টিভি চালাও নাকি স্যামসাং বা এলজির ওএলইডি চালাও, এটা ডিপেন্ড করে না, সাইজ ম্যাটার করে এই জায়গার মধ্যে। আমাদের ডিসপ্লে টেকনোলজি অত মানুষ আমাদের দেখে না, বাচ্চা ছাড়া দেখে না, সো দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো সাপোজ আমি একটা 50 ইঞ্চের একটা টিভি কিনলাম আমার বাসার জন্য, অ্যান্ড ঢাকা শহরে 50 ইঞ্চ টিভি ইজ অ্যান অ্যাভারেজ, সবার বাসার মধ্যে থাকে। নতুন যারা টিভি কেনে 50 ইঞ্চের নিচে কেউ কিনে না। এখন আমার মানুষজন আমাকে বলতেছে, হ্যাঁ মানুষজন বলতেছে, কিন্তু আমি কিন্তু একদম রিয়েল লাইফ সিচুয়েশন থেকে তুলে আনতেছি না। আমার মানুষজন আমার বলতেছে যে বাসার জন্য এটা কিনলো, তার মা বাবারে কি দিল, গ্রামের বাড়িতে কোনো টিভি নেই। এখন এর একটা ঝামেলা আছে, এখন আমি যদি গ্রামের দিকে 32 ইঞ্চ টিভি ইজ মোর দেন এনাফ। 32 ইঞ্চ টিভির দাম কত? 15,000 টাকা থেকে 16,000 টাকা হয়। দিলাম একটা 32 ইঞ্চ টিভি কিনে। এখন কথা হইলো, নিজের বাসার জন্য 50 ইঞ্চ টিভি, মা বাবা যে তোমাকে ছোট থেকে বড় করছে এত কষ্ট করে, তাদের জন্য মাত্র 32 ইঞ্চের টিভি, এটা কেমনে কি? এটা কি মানানসই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফ্যামিলিকে যদি আমি দিই, এখন আমার কি বলে, আমি যদি আমার আম্মুরে দেই, বা আমার যদি গ্রামের ফ্যামিলি যদি 50 ইঞ্চের দেই, আর আমি যদি টাকা সেভ করে বাসা যদি 32 ইঞ্চ কিনি, এখন কি কথাবার্তা হবে? এখন লোকে আমারে কইব যে এই দেখো নিজের ফ্যামিলি নেয় না, এই বাবা মার আছে, হ্যাঁ বউ কত কষ্টের মধ্যে আছে, তার মানে বাবা মার জন্য এই গ্রামে বলে 50 ইঞ্চের টিভি মানুষে কিনে, এটা তো শহরের টিভি, গ্রামে তো বড় টিভি দরকারই নেই, এরকম কথাবার্তা আসবে। এখন আমারে বলো ভাই আমি যাবো কোন দিকে? অ্যান্ড এইটাই তো সমস্যা, এইটাই তো সমস্যা। আবার এই না আমি আরেকটা সিচুয়েশন দেখছি, আমি যদি সাপোজ দুজনেই যদি আমি 32 ইঞ্চি কিনে দিই, বা দুজনেই যদি আমি 55 ইঞ্চ কিনে দিই, তখন একটা কথা আসবে, তখন আমার কথা কি আসবে? তখন আমার ঢাকা শহরে বৈশা আমার বউ আমারে কইব যে আমরা থাকি ঢাকায়, তুমি আমারও যে জিনিস দাও, তোমার মারও একই জিনিস দাও গ্রামে থাকে। আমি কিন্তু একদম রিয়েল লাইফ থেকে তুলে ধরতেছি, ঠিক আছে? আমি কিন্তু বানায় বানায় সিচুয়েশন তৈরি করি নাই, এটা আমার একদম চাক্ষুষ দেখা এইসব জিনিসপত্র, ইনসেন্ট ব্যাপার স্যাপার। এই জায়গার মধ্যে একটা পোলা ভাই যাবে কই? আমি যদি ইকুয়াল ট্রিটমেন্ট দেই, এটা তো সমস্যা। আমি যদি আমার বাবা মারের ট্রিটমেন্ট ভালো দেই, ওটা তো সমস্যা। আমি যদি আমার বউরের ট্রিটমেন্ট ভালো দেই, এই জায়গার মধ্যে সমস্যা। ভাই আমি যাবো কোথায়? আমি আটকায় পড়ে গেছি মাইনকার চিপায়। সো কেউ যদি এটা সলিউশনটা জানেন, ভাই প্লিজ আমাকে বলেন, আমি খুবই কনফিউজড। বাই।